হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং প্রত্যেকেই সুস্থ রয়েছেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি 2025 পরীক্ষার জন্য 15 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রত্যেকটি প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন এইভাবে প্র্যাকটিস করতে থাকুন। দেখবেন যে 30 নাম্বার জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে, তার মধ্যে আপনি 25+ নাম্বার কিন্তু এখান থেকে তুলতে পারবেন। প্রত্যেক দিন পরীক্ষা পর্যন্ত এই প্র্যাকটিস সেটগুলো আপনাদের করতে হবে, ঠিক আছে? আর এই যে প্রত্যেক দিন ক্লাসের পিডিএফ সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য স্টাডি ম্যাটেরিয়াল, 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, সাজেস্টিভ পিডিএফের ইবুক, সাবজেক্ট ওয়াইজ জিকে সমস্ত পিডিএফ ম্যাটেরিয়াল সঙ্গে সপ্তাহে 2 দিন করে আমরা ক্লাস করাবো। যদি আপনারা এই ব্যাচটা নিতে চান তাহলে আমাদের একটা টেলিগ্রামে পেড গ্রুপ আমরা করেছি, সেই গ্রুপে আপনাকে জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য কি কি করতে হবে সব কিছু বলে দেবো আমরা, যদি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। 7001501393, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ করুন, সেখানে আমরা ডিটেলসে বলে দেবো। 399 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট করার মাধ্যমে আমরা আমাদের টেলিগ্রামের প্রাইভেট গ্রুপে জয়েন করাবো, যেখানে আপনাকে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করা হবে। দেখুন যে আমরা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 সালে প্রোভাইড করে দিয়েছি, এই যে পিডিএফগুলো প্রোভাইড করে দিয়েছি, মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে? আর পিডিএফগুলো দিয়ে দিচ্ছি। তো যদি জয়েন করতে চান অবশ্যই মেসেজ করুন। আর এছাড়াও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছেন, যদি জয়েন করতে চান ডেসক্রিপশানে লিঙ্ক আছে, অতি অবশ্যই প্রত্যেকে লিঙ্কে ক্লিক করে জয়েন করে যান। আর বেশি সময় নেব না, চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নে চলে যাব আমরা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেল অনুসরণ করা হয়েছিল? আজকেও ক্লাসটা কিন্তু আমাদের হবে পুরোটা জিকের উপর হবে। আজ কিন্তু কোনো রকম আমাদের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স নেই। 25টা প্রশ্ন রয়েছে, 25টা প্রশ্নই হচ্ছে জিকের প্রশ্ন। আজকেও বেশি ডিটেলসে যাব না, মক টেস্টের মতো ক্লাসটা আমরা করব, ঠিক আছে? বেশি ডিটেলস বলবো না, মাঝে মধ্যে কিছু দরকার প্রয়োজন পড়লে বলে দেবো, ঠিক আছে? তো মক টেস্টের মতো করব, দেখুন আপনারা কতগুলো করতে পারছেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেল অনুসরণ করা হয়েছিল? ঠিক আছে, তো উত্তর হবে কি হ্যারল্ড ডমার মডেল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, হ্যারল্ড ডমার মডেল। তো এই প্রশ্নটা সম্পর্কে আমি একটু বলে দিই, ঠিক আছে? যে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনার থেকে একটু আমি বলে দিচ্ছি। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম শুরু হয়েছিল 1951 সালে। 1951 থেকে 1956 সাল, এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কোন মডেলের ওপর ভিত্তি করে করা হয়েছিল? এই হ্যারল্ড ডমার মডেলের ওপর ভিত্তি করে। 2 নম্বর যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 1961 সাল, এটা হচ্ছে 2 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেলের ওপর ভিত্তি করে করা হয়েছিল, পিসি মহলানবিশ, ঠিক আছে? এই দুটোই পরীক্ষায় আছে, প্রথম এবং দ্বিতীয়। 3 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 1961 থেকে 66। মনে রাখবেন, প্রশ্ন থাকে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়েছিল? তো 1961 থেকে 66, এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই সময় ভারত 2টি যুদ্ধে লিপ্ত হয়েছিল। এক হচ্ছে 1962 সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1962 সালের ভারত চীন যুদ্ধ, ঠিক আছে? তো এই জন্য এই পরিকল্পনাটা সাকসেসফুল হয়নি, সেই জন্য কি করা হলো, তারপর ইয়ারলি একটা প্ল্যানিং করা হয়েছিল, যেটা 1966 থেকে 1969 সাল, ঠিক আছে? এরপর চলে আসছে 1969 থেকে 1974 সাল পর্যন্ত, এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর 1974 থেকে 1979 পর্যন্ত, এটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে? এরপর 1980 সালে আসবে, 1980 থেকে 1985, এটা হবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1985 থেকে 1990, এটা হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর 2 বছরের একটা সময়, মানে সেই সময়টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল না, তাহলে 1992 থেকে শুরু হচ্ছে, 1992 থেকে 97 অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 97 থেকে 2002 নবম, 2002 থেকে 7 দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 2007 থেকে 12 একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 2012 পর যেটা শুরু হয়েছিল সেটা দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে? তো এইটা মনে রাখতে হবে আপনাদের, ঠিক আছে? চলুন নেক্সট প্রশ্নে চলে যাব।
ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ক্লাসটা লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। ঠিক আছে, দেখুন 2 নম্বর, মাদুরাই শহরটি কোন রাজ্যে অবস্থিত? প্রথম প্রশ্নটা বলে দিলাম একটু ডিটেলসে। মাদুরাই শহর কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা, তামিলনাড়ু। আমরা প্রত্যেকেই জানি মাদুরাই শহর দক্ষিণ ভারতে অবস্থিত, কিন্তু অনেকেই কনফিউশন, এই অপশানগুলো দেখলেই কনফিউশন তৈরি হবে। কারেক্ট আনসার হবে তামিলনাড়ুতে রয়েছে মাদুরাই শহর। তো এগুলো কিন্তু জিকের মধ্যেই পড়ছে এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কতগুলো স্তর নিয়ে গঠিত? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কতগুলো স্তর নিয়ে গঠিত? আপনারা কাউন্ট করুন যে কার কতগুলো হচ্ছে। গতকালের ক্লাসে খুবই ভালো লেগেছে, অনেকেই কিন্তু কমেন্ট করে আপনারা জানিয়েছেন যে কার কতগুলো ঠিক হচ্ছে। ঠিক আছে, তো ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মনে রাখবেন ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে আসবে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তারপরে আসবে জেলা পরিষদ বা জেলা পরিষদ। ঠিক আছে, ত্রিস্তরীয়। 4 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোস কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো নেতাজি সুভাষচন্দ্র বোস পরপর 2বার ইলেকশনে জয়ী হয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতির জন্য। একটা হচ্ছে 1938, আরেক হচ্ছে 1939। তো এখানে অপশন আমাদের 1938 আছে, তাই 1938 কারেক্ট আনসার। এটা হচ্ছে হরিপুরা কংগ্রেস 1938, এটা হচ্ছে ত্রিপুরী কংগ্রেস বা হরিপুরা অধিবেশন এবং ত্রিপুরী অধিবেশন। ঠিক আছে, নেক্সট চলে যাব 5 নম্বর। কত সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? অমৃতসরের সন্ধিটা হয়েছিল পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে। সালটা হচ্ছে 1809 সালে, রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? আমাদের ক্লাসের টাইম হচ্ছে সন্ধে 7টার সময় আমরা ক্লাসটা আপলোড করি ইউটিউব চ্যানেলে, কিন্তু আজকেও দেরি হচ্ছে, আজ আমাদের প্রায় 8:30-এ ক্লাস আপলোড হচ্ছে। ঠিক আছে, তো সন্ধে 7টার মধ্যে চ্যানেলে একটু লক্ষ্য রাখবেন আপনারা, সন্ধে 7টার মধ্যে আমাদের ক্লাস চলে আসবে। নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? বাদামি কয়লা কাকে বলবো? লিগনাইট কয়লাকে আমরা বাদামি কয়লা বলা হয়। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নে চলে যাব। পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম কি? পৃথিবীর উচ্চতম গিরিপথ, এখানে যে অপশনগুলো আছে তাদের মধ্যে আমাকে বার করতে হবে পৃথিবীর উচ্চতম গিরিপথ। পৃথিবীর উচ্চতম গিরিপথ বাদামি, পৃথিবীর উচ্চতম গিরিপথ হচ্ছে কারাকরম ইজ দ্য কারেক্ট আনসার। যে অপশনগুলো আছে তাদের মধ্যে কারাকরম গিরিপথ হচ্ছে পৃথিবীর উচ্চতম গিরিপথ। এর হাইট যদি বলা হয় 5540 মিটার, 5540 মিটার হাইটে এই গিরিপথ রয়েছে। ঠিক আছে, নেক্সট 8, নিম্নের কোন ধরনের মৃত্তিকা উত্তর ভারতের সমভূমিতে দেখতে পাওয়া যায়? সমভূমি, মনে রাখবেন সমভূমি। সমভূমির কথা আমরা যখনই বলবো, সমভূমি বা প্লেন কোথায় তৈরি হয়? সমভূমি তৈরি হয় পলি মৃত্তিকা দ্বারা। তো উত্তর ভারতের যে গাঙ্গেয় সমভূমি পুরোটাই পলি মৃত্তিকা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কৃষ্ণ মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায়? দক্ষিণ ভারতে, মহারাষ্ট্র, যেখানে লাভা দ্বারা গঠিত মৃত্তিকা রয়েছে সেখানে আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো। তাহলে পলি মৃত্তিকা, অপশন বি। নেক্সট, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? ইতিহাস থেকে প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশ প্রতিষ্ঠা হয়েছিল 1414 সালে। খুব সহজে মনে থাকবে, ডবল 14 রয়েছে সেই জন্য, আর এটা শেষ হয়ে যাচ্ছে 1451। সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেছিল কে? খিজির খাঁ। খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিল। তো 1414 থেকে মনে রাখবেন, 1414 থেকে 1421 ছিল খিজির খাঁ। তারপর 1421 থেকে 1400 কিছু একটা হবে, সেটা হচ্ছে মুবারক শাহ। নেক্সট প্রশ্নে চলে যাব। তাহলে খিজির খাঁ কারেক্ট আনসার, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। 10, কি থেকে প্রথম ইউরিয়া পাওয়া যায়? ইউরিয়া সার হিসাবে ব্যবহার করা হয়। এই ইউরিয়াটা কি থেকে প্রথম পাওয়া গিয়েছিল? কি থেকে প্রথম ইউরিয়া আবিষ্কার হয়েছিল? তো মানুষের মূত্র থেকে, মূত্র পরীক্ষা করতে গিয়ে প্রথম ইউরিয়ার সন্ধানটা সেখান থেকেই পাওয়া গিয়েছিল। তো মূত্র থেকে প্রথম ইউরিয়া পাওয়া গিয়েছিল, অপশন বি। 11 নম্বর প্রশ্ন দেখব আমরা, কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল? পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে বিলোপ ঘটানো হচ্ছে? মনে রাখবেন, আমাদের যেমন পশ্চিমবঙ্গে বিধানসভা রয়েছে, বিধানসভায় আমাদের আসন কতগুলো?
292 না 294? 294টা বিধানসভার মোট আসন। তো বিধানসভা যেমন প্রত্যেক রাজ্যে আছে, তেমন কিন্তু বিধান পরিষদ কিছু কিছু রাজ্যে আছে। বিধান পরিষদ যেমন সেন্ট্রালে একটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা, তেমনি রাজ্যেও কিন্তু বিধানসভা এবং বিধান পরিষদ থাকে। এই বিধান পরিষদ 1969 সালে পশ্চিমবঙ্গে বিলোপ করে দেওয়া হচ্ছে, তার আগে কিন্তু বিধান পরিষদ ছিল। আর রিসেন্টলি কিছু আলোচনা হচ্ছিল যে নতুন করে বিধান পরিষদ তৈরি করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে কতগুলো রাজ্যে বিধান পরিষদ আছে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। কতগুলো রাজ্যে বিধান পরিষদ আছে, এই প্রশ্নটা পরীক্ষায় আসে। তো ভারতে বর্তমানে মোট 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। 6টি রাজ্যের নাম বলে দিচ্ছি, লিখে রাখবেন। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার এবং উত্তরপ্রদেশ। আমি বলবো ক্লাসটা দেখার সঙ্গে খাতায় নোট করবেন, কারণ যারা পেড বেচে আছেন তারা তো পিডিএফ পেয়ে যাবেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে পিডিএফে এই ডিটেলসগুলো তো থাকবে না। তো ক্লাস করানোর সময় যদি আপনারা লিখে রাখেন তাহলে কিন্তু খুব সহজে জিনিসটা মনে থাকবে। 6টা রাজ্যের নাম কি বললাম? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার এবং উত্তরপ্রদেশ। আমাদের উপরের দিকে 2টো রাজ্য, উত্তর দিকের বিহার এবং উত্তরপ্রদেশ, বাকি 4টি রাজ্য আছে দক্ষিণ ভারতে। 12 নম্বর প্রশ্ন চলে যাব। কে ভারতীয় সংবিধানকে 1935 সালের ভারত শাসন আইনের ক্লোজড কপি বলেছিলেন? অনেকেই ক্লোজড কপি বলেছেন, তিনি আবার কার্বন কপিও বলেছেন। তো হ্যাঁ, ঠিকই বলেছেন, কারণ আমাদের যে আইন ছিল আগে, ইংরেজদের যে আইন ছিল, ভারত রেগুলেটিং অ্যাক্টগুলো ছিল 1935 সালে, তার আগের থেকে ভারতের সংবিধান রচনা যদি বলা হয় তাহলে কিন্তু 1761 সাল, সেই সময় থেকেই ধীরে ধীরে ভারতের সংবিধান রচনা হচ্ছে। সেই সময়ে রেগুলেটিং অ্যাক্ট, পরপর 10 বছর পর রেগুলেটিং অ্যাক্ট মানে রিভিউ করা হচ্ছে, সেখান থেকেই আসছে ভারতের শাসন আইন, ভারত শাসন আইন 1935। এবং এই যে ভারতের সংবিধান, সেটা পুরো অনেকটাই কিন্তু ভারত শাসন আইনের সঙ্গে মিল আছে। তো ইংরেজদের সময় যে মোটামুটি আইন ছিল, সেই আইন বর্তমানেও বলবৎ আছে। তো এন শ্রীনিবাসন বলেছিলেন যে কার্বন কপি বা ক্লোজড কপি, অপশন সি। 13 নম্বর প্রশ্নে যাব। নিম্নের কাকে শ্বেত বিপ্লবের জনক বলা হচ্ছে? শ্বেত বিপ্লবের জনক, আমি লাস্ট পর্যন্ত দেখুন, লাস্টের প্রশ্নটা আমি কমেন্টে আপনাদের কাছে জানবো, তো লাস্টের প্রশ্নটা অবশ্যই দেখবেন, লাস্ট পর্যন্ত দেখুন। নিম্নের কাকে শ্বেত বিপ্লবের জনক বলবো বা হোয়াইট রেভলিউশনের জনক? কারেক্ট আনসার হবে বার্গিস কুরিয়ান। বার্গিস কুরিয়ানকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। প্রশ্ন হচ্ছে যে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনক কাকে বলবো? নরম্যান বরলগ। নরম্যান বরলগকে সবুজ বিপ্লবের জনক বলবো। নরম্যান বরলগকে সবুজ বিপ্লবের জনক বলবো। আর প্রশ্ন থাকবে যে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলবো? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলবো? এই প্রশ্নটা আপনারা কমেন্ট করে জানাবেন যে ভারতের সবুজ বিপ্লবের জনক আমরা কাকে বলবো। কমেন্ট করে বলবেন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলবো। 14 নম্বর প্রশ্ন। পুরনো ওয়েল পেন্টিং পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পুরনো ওয়েল পেন্টিংকে পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়? হাইড্রোজেন পারক্সাইড নামক এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় পুরনো ওয়েল পেন্টিংকে পরিষ্কার করার জন্য। ঠিক আছে। 15 নম্বর প্রশ্নে যাব। যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদের নাম কি? যুক্তরাজ্য মানে কি? ব্রিটেন। ব্রিটেনে কে প্রথম ভারতীয় হিসেবে শহীদ হয়েছিলেন? প্রথম ভারতীয় যিনি 1909 সালে মদনলাল ধিংড়া ব্রিটেনে শহীদ হয়েছিলেন। মদনলাল ধিংড়ার নামটা অনেকেই কিন্তু আমরা মনে রাখি না, কিন্তু তিনি হচ্ছেন ব্রিটেনে প্রথম ভারতীয় শহীদ, আর খুবই কম বয়সে শহীদ হয়েছিলেন। মদনলাল ধিংড়া তখনকার দিনে বিশাল বড় একটা ধনী ফ্যামিলিতে জন্ম হয়। ব্রিটেনে পড়াশোনা করছিলেন সেই 1873 সালে। সেই সময় তার মধ্যে 1883 সালে সেই সময় ওনার মধ্যে কিন্তু বিপ্লব জেগে ওঠে এবং তিনি কিন্তু এই যে ফাঁসি দেওয়া হয়েছিল 1909 সালে মদনলাল ধিংড়াকে। অপশন সি। 16 নিচের কোনটি পেশাগত অসুস্থতা? পেশাগত অসুস্থতা কোনগুলোকে বলা হয়? ধরুন আপনি কাপড় কলে কাজ করছেন, কাপড় কলে কাজ করার ফলে কাপড়ের যে সাদা সুতো, সাদা রুয়োগুলো নাকের মধ্যে সাদা ধোঁয়া ঢুকে যায়, তার ফলে লাংসের বিভিন্ন রকমের রোগ দেখা যায়, বা সিমেন্ট কারখানাতে কাজ করলে লাংসের রোগ হয়। এই ধরনের রোগগুলোকে আমরা বলবো পেশাগত অসুস্থতা। তো তেমনই একটা পেশাগত অসুস্থতা হচ্ছে অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টোস
ফাইবার কারখানাগুলোতে কাজ করলে অ্যাসবেস্টসের টুকরো ধোঁয়া নাকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা ঢুকে যায় লাংসের মধ্যে, সেখান থেকে অ্যাসবেস্টোসিস রোগ হয়। এটা হচ্ছে পেশাগত অসুস্থতা। 17 নম্বর প্রশ্ন হচ্ছে সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস হলো কোনটি? সবজির রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস। কারেক্ট অ্যান্সার হচ্ছে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, বা অনেক জায়গাতে লেখা থাকবে শুধুমাত্র মোজাইক ভাইরাস, তখন সেটা করতে হবে। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস হচ্ছে সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস, ঠিক। 18 প্রথম জনগণনা হয়েছিল কার আমলে? লাস্ট সেন্সাস হয়েছে 2011 সালে, বর্তমানে জাতিগত সেন্সাস শুরু হয়েছে, এবং প্রথম যে সেন্সাস হয়েছিল সেটা হলো 1872 সালে ফার্স্ট সেন্সাস হয়েছিল লর্ড মেয়রের সময়কালে। তো এই যে 1872 সালের সেন্সাস, সেই সেন্সাসটা কিন্তু পূর্ণ সেন্সাস ছিল না। এরপর 1881 সালে একটা সেন্সাস করা হয়, সেই সেন্সাসটা ছিল পূর্ণ সেন্সাস। আর এই 1881 সালের পর থেকেই এভরি 10 ইয়ার্স, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর সেন্সাস করা হচ্ছে। 19 নম্বর প্রশ্ন, ভারতের আধুনিক জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল? ভারতের বর্তমান যে জাতীয় পতাকা, ভারত কিন্তু এর আগে অন্য জাতীয় পতাকা ছিল, তারপর নতুন করে ডিজাইন করে যে জাতীয় পতাকা করা হলো, সেই যে জাতীয় পতাকা সেটা প্রথম গৃহীত হয়েছিল 1947 সালের 22শে জুলাই। 1947 সালের 22শে জুলাই। 20 নম্বর প্রশ্ন দেখব, আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান তা হলো, কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? E=hf, আলোক তড়িৎ ক্রিয়ার এই সূত্রটার জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে, অপশন এ। 21 নম্বর প্রশ্ন, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এই যে এখানে লেখা আছে WP ফিল্মস 2019, তো এই যে প্রশ্নগুলো করাচ্ছি সেই প্রশ্নগুলোও কিন্তু বহু পরীক্ষায় এসছে, তো সেগুলো তো সবগুলোতে লেখা সম্ভব হয় না, তো এটাতে লেখা ছিলই আগের থেকে, তো এটা থাকতে দিয়েছি। ওডোমিটার যন্ত্র কাকে বলা হয়? আমাদের যে বাইক বা কার বা বড় বড় ভেহিকেল সব জায়গাতেই যে মিটার থাকে, সেই মিটারকে আমরা বলে থাকি ওডোমিটার। এটা কি করে? অতিক্রান্ত দূরত্বকে পরিমাপ করে, ঠিক আছে, অপশন বি। 22 নম্বর প্রশ্ন, সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে? অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে? কারেক্ট আনসার হবে মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়ত শব্দটি মুন্ডক উপনিষদ থেকে গৃহীত হয়েছে, মুন্ডক উপনিষদ, অপশন বি। অপশন ডি। 23, ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত বিন্দু কোনটি? শুধুমাত্র দক্ষিণে অবস্থিত বিন্দুটা মনে রাখলেই হবে না, চারদিকের 4টে বিন্দু কিন্তু আপনাদের মনে রাখতে হবে। ভারতের চারদিকে 4টে বিন্দু আপনাদের মনে রাখতে হবে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই দিকে আছে উত্তরের সিয়াচেন গ্লেসিয়ার বা সিয়াচেন হিমবাহ, উত্তরে সিয়াচেন, ঠিক আছে। দক্ষিণে চলে যাবে ইন্দিরা পয়েন্ট বা ইন্দিরা বিন্দু, ইন্দিরা পয়েন্ট। পূর্বে চলে যাবে কিবিথু, লিখে রাখবেন প্রত্যেকে, পূর্বে হচ্ছে কিবিথু। পশ্চিমে হবে গুহার মতি, পশ্চিমে হবে গুহার মতা বা গুহার মতি। এই চারদিকে 4টি বিন্দু আপনাদের মনে রাখতে হবে। তাহলে এখানে কি জিজ্ঞেস করা হয়েছিল? দক্ষিণে, দক্ষিণে হবে ইন্দিরা পয়েন্ট, অপশন বি। অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, তো চারদিকের 4টা বিন্দু আপনারা মনে রাখবেন। 24, দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম কি? দাঁতের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে দাঁতের উপরে যে চোয়াল থাকে সেটা, অর্থাৎ যেটাকে বলা হয় এনামেল, অপশন সি। 25 নাম্বার প্রশ্নে চলে যাব, আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো কোনটি? এই প্রশ্নটা আপনারা কমেন্ট করে জানাবেন, এটা আমি হোম টাস্ক দিয়ে রাখলাম, এটা কমেন্ট করে বলবেন। সহজ প্রশ্ন আছে, প্রত্যেকেই উত্তর করতে পারবেন। এই প্রশ্নের উত্তরটা আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, ঠিক আছে। কারেক্ট আনসার কমেন্ট করুন, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে উত্তরটা কমেন্ট করুন, ঠিক আছে।
তাহলে আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানান, শেয়ার করুন বন্ধুদের সাথে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান, সেখানে সমস্ত চাকরির আপডেট আমরা দিয়ে থাকি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আরেকটা কথা, কোর্সে যদি আমাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চান তাহলে এই যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, সঙ্গে 2 দিন করে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে সপ্তাহে। এই ব্যাচটা নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমরা পুরো ডিটেলস পাঠিয়ে দেবো।